এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে প্রাণীর বিভিন্নতা, যাকে আবার অনেক সময় বৈচিত্র্য বলে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্য। তোমাদের সুবিধা হচ্ছে এই চ্যাপ্টারেরও নোট আমার করা আছে, ঠিক আছে? খালি নোটটা তোমাদের দিয়ে দিব, আমি খালি বুঝায় যাব। আর আমি চেষ্টা করব টাইম যত সেভ করা যায়। এখানে আমি আর বেশি টাইম নষ্ট করব না। এখানে বেশি বোঝার জিনিস কিছু নাই। তো বোটানির ফার্স্ট চ্যাপ্টারে বোঝার কিছু জিনিস ছিল, যে কারণে ওখানে খুব দ্রুত স্কিপ করার স্কোপ ছিল না। তবে এখানে যেটা বোঝার যেটা আছে ওটা বেশি জটিল কিছু না। সবাই মনোযোগ দিবা, প্রত্যেকটা ক্লাস ধরবা। আমি খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, একটুও টাইম লস করব না, ঠিক আছে? ডাইভার্সিটি বা বৈচিত্র্য বা বিভিন্নতা মানে কি? মানে হচ্ছে এই যে পৃথিবীতে যত জীব আছে তারা তো সবাই দেখতে একরকম না, তাই না? এক একটা জীব দেখতে এক এক রকম। এই যে জীব টু জীব যে ভেরিয়েশন, এটাই হচ্ছে ডাইভার্সিটি। এখন এই ভেরিয়েশন বা ডাইভার্সিটিটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার জেনেটিক ডাইভার্সিটি, অর্থাৎ আসলে কিন্তু সকল ডাইভার্সিটির প্রধান কারণ হচ্ছে জেনেটিক। প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমাদের তো আসলে একটা কথা বলি নাই, এখন বলার সুযোগ হবে কিনা জানি না। কথাটা হচ্ছে বোটানির একটা বিষয়, এই যে ডিএনএ, এই ডিএনএর মধ্যে জীবের সমস্ত কাজের ইনফরমেশন লোড করা আছে। একটা কোষ কি কাজ করবে, অনেকগুলো কোষ দিয়ে যে অঙ্গ তৈরি হবে সে কি কাজ করবে, আলটিমেটলি টোটালি জীবটা কি কাজ করবে, সমস্ত সফটওয়্যার হচ্ছে এই ডিএনএর ভিতরে প্রিলোডেড, বুঝতে পারছো? অর্থাৎ এটা আগেই দিয়ে দেওয়া হয়েছে, প্রিলোডেড। এটাকে অনেক সময় ব্লুপ্রিন্ট বলে। মানে ডিএনএর ভিতরে যে তথ্যটা আছে ওটা এক ধরনের ব্লুপ্রিন্ট, ওই অনুযায়ী কাজ হয়। ব্লুপ্রিন্ট মানে আগের দিনে ওই যে যখন ইয়ে করা হতো, ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো, তখন দেখা যেত যে একটা নেগেটিভ দিত, নেগেটিভটাকে অনেক সময় বলা হতো ব্লুপ্রিন্ট। ওয়াশ করার আগে যেটা, ওটাকে বলা হয় ব্লুপ্রিন্ট, বুঝতে পারছো? ঠিক ওরকম নেগেটিভটা যেরকম থাকবে ওয়াশ করলে ছবিটা ওরকম হবে। এই ডিএনএটা হচ্ছে একজন ব্যক্তির বা একটা জীবের ব্লুপ্রিন্ট। আবার এটাকে আবার অনেক সময় এরকম বলে সেন্ট্রাল ডগমা। ডগমা মানে হচ্ছে তথ্য ভান্ডার। সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে কেন্দ্রীয় তথ্য ভান্ডার। অর্থাৎ একটা জীব কি ধরনের কাজ করবে সমস্ত ইনফরমেশন ওই ডিএনএ এর ভিতরে রিজার্ভ আছে। এই জন্য ডিএনএ কে অনেক সময় বলা হয় সেন্ট্রাল ডগমা। ডিএনএ কে আবার অনেক সময় বলা হয় মাস্টার মলিকিউল। যত রকমের অণু আছে তার মধ্যে ডিএনএ অণু হচ্ছে সবচেয়ে কি বলা যায় জটিল, চূড়ান্ত এবং সফিস্টিকেটেড। এই জন্য ডিএনএ কে মাস্টার মলিকিউল বলে। ডিএনএ কে আবার ব্লুপ্রিন্ট বলে, সমস্ত কাজের ইনফরমেশন। সরি, কিছু বলছো কেউ? আচ্ছা, ডিএনএ কে ব্লুপ্রিন্টও বলে, সমস্ত কাজের তথ্য এখানে প্রিলোডেড আছে। ডিএনএ কে আবার সেন্ট্রাল ডগমাও বলে, কেন্দ্রীয় তথ্য ভান্ডার। সমস্ত কাজের তথ্য এই ডিএনএ এর মধ্যে সংরক্ষিত আছে। কথাগুলো কেন আসলো? এই যে ডাইভার্সিটির মূল কারণটা কি? ডাইভার্সিটির মূল কারণটা হচ্ছে জিন। একটা জিন বলে দেয় যে তুমি কেমন হবে, আমি কেমন হবো, ইত্যাদি ইত্যাদি। সে কারণেই ডাইভার্সিটির মূল কারণটা হচ্ছে জেনেটিক। আর একটা কারণ বিজ্ঞানীরা বলেন, তবে আমি আবার এটার সাথে একটু দ্বিমত করি। এটাকে ওনারা বলেন ইকোসিস্টেম ডাইভার্সিটি। ওনারা যেটা বলতে চান বা যারা এটা বলতে চেয়েছেন, ইকোসিস্টেম হচ্ছে একটা বৃহত্তর পরিবেশী অঞ্চল। হ্যাঁ, একটা বৃহত্তর পরিবেশী অঞ্চল যেখানে নানা রকমের জীব থাকে, নানা রকমের জড় বস্তু থাকে, আর বিভিন্ন রকমের ক্লাইমেটিক ফ্যাক্টর থাকে। হ্যাঁ, যত রকমের উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এরা সব জীব। যত রকমের মাটি, পানি ইত্যাদি ইত্যাদি যা থাকে সেগুলো হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, যেগুলো থাকে অজৈব মানে জড় বস্তু যেগুলো, সেটা একটা জিনিস।
আর একটা হচ্ছে আবহাওয়া, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি, ক্লাইমেটিক ফ্যাক্টর, সবকিছু মিলে কোন একটা নির্দিষ্ট জায়গায় যে একটা চূড়ান্ত পরিবেশীয় অবস্থা বিরাজ করে, ওটাকে বলা হয় তার ইকোসিস্টেম। তো এই ডাইভার্সিটির পেছনে ইকোসিস্টেমকে অনেকটা দায়ী করা হয়। বলা হয় এই যে ইকোসিস্টেম আসলে কালের বিবর্তনে পরিবর্তন হতে থাকে। যখন ইকোসিস্টেম কালের বিবর্তনে চেঞ্জ হতে থাকে, তখন ওখানকার জীবগুলো ওই ইকোসিস্টেমের সাথে মানিয়ে নেওয়ার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে থাকে। চেষ্টা করতে করতে তার মধ্যে এমন কিছু ক্যারেক্টার চলে আসে যে ক্যারেক্টারটা স্থায়ীভাবে তার ভিতরে থেকে যায়, ওই ক্যারেক্টার বংশ পরম্পরায় তার ভিতরে যেতে থাকে। এরকমের কোন কারণে যদি কোনো ডাইভার্সিটি তৈরি হয়, সেটাকে তারা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলছে। যেমন কেউ কেউ বলেন যে জিরাফের গলা লম্বা কেন হয়েছে, যে ওরা একসময় খাদ্যের সংকট দেখা দিছে, গাছের ডালপালা দিয়ে খাবার খাওয়ার জন্য চেষ্টা করছে, এই কারণে আস্তে আস্তে গলা লম্বা হয়ে গেছে। একদিনে না, হাজার হাজার বছরের কারণে, লক্ষ লক্ষ। এগুলো আসলে এক ধরনের ফার্স কথাবার্তা, আমার এগুলো বিশ্বাস হয় না। কথা বুঝতে পারছো? এখন এটার পেছনে বিপক্ষেও যুক্তি আছে, যে দেখা গেছে অনেক সময় বলে একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার কারণে তার পরিবর্তন ঘটে। তো দেখা গেছে ইঁদুর, অন্ধকার ঘরের মধ্যে ইঁদুরের বংশ পরম্পরায় চাষ করার পরে দেখা গেছে 10-20 জেনারেশনও যদি অন্ধকার ঘরের মধ্যে ইঁদুরের প্রজন্ম চলতে থাকে, যারা কোনোদিন আলোর মুখ দেখে না, তাহলে তো চোখের কোনো ব্যবহার তাদের নাই। তাহলে 10-20 প্রজন্ম ধরে তারা যদি ওখানে বংশবৃদ্ধি করে, চোখ ব্যবহার না করতে না করতে, তাহলে তো চোখের কোনো কার্যকারিতা থাকার কথা না। দেখা গেছে আসলে 10-20 প্রজন্ম পরেও যদি অন্ধকার ঘর থেকে ইঁদুরটাকে বাইরে বের করে দেয়, সে ঠিকই দেখতে পায়। সুতরাং একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার না করলে যে সেটা বন্ধ, বিলুপ্ত হয়ে যাবে, অথবা একটা অঙ্গ প্রত্যঙ্গ ভিন্নভাবে ব্যবহার করতে করতে সেটা অন্যরকম হয়ে যাবে, এগুলো সব ফাঁসিকি কথাবার্তা। মূল কারণ হচ্ছে জিন, সোজা কথা। অনেক সময় বলা হয় যে কি বলা যায়, গাছের সাথে যাতে মানিয়ে নিতে পারে সেজন্য গেছো ব্যাঙের রং সবুজ, ঠিক আছে। তারপরে ওই যে গেছো যেগুলো সাপ গাছে থাকে, ওগুলো আসলে কি ওইভাবেই আল্লাহ তাআলা তৈরি করছে, যে এই পরিবেশে তুমি থাকবা, তুমি মরু এলাকার ভল্লুক, তোমাকে আমি সাদা রং তৈরি করে দিচ্ছি, তুমি বরফের মধ্যে লুকায় থাকতে পারবা, কেউ তোমার খুঁজে পাবে না। এখন ওই সাদা ভাল্লুকটার যদি তার কয়েকশো প্রজন্ম এনেও এই কি বলা যায় লোকালয়ে রাখা হয় বা এইসব অঞ্চলে রাখা হয়, তার বাচ্চা কোনোদিন কালো ভাল্লুক হবে? তোমরা কি বলো, হবে? না স্যার, না স্যার, হওয়া তো উচিত না। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ও পোলার বিয়ার, ও সবসময় বাচ্চা ওর সাদাই হবে। মহান স্রষ্টা ওইভাবেই তৈরি করছে। যাই হোক, এখন বিজ্ঞান তো যুক্তি দিয়ে চলে, তো এই জন্য ওরা বলছে পরিবেশের সাথে মানাতে গিয়ে অনেক সময় ডাইভার্সিটি তৈরি হয়, সেটা ইকোসিস্টেম ডাইভার্সিটি। আর একটা আছে ডাইভার্সিটি, এটাকে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি? স্পিসিস কাকে বলে? স্পিসিস এর মানে হচ্ছে প্রজাতি। প্রজাতি হচ্ছে সেই জীবগোষ্ঠী যাদের মধ্যে সবচেয়ে বেশি মিল আছে, বাহ্যিকভাবেও মিল আছে, অভ্যন্তরীণ ভাবে মিল আছে, সবচেয়ে বেশি মিল। আর কি? আর তারা নিজেরা সফলভাবে নতুন প্রজন্ম তৈরি করতে পারবে যৌন জননের মাধ্যমে, তাহলে তারা হবে একটা প্রজাতি। পৃথিবীর সকল মানুষ একটা প্রজাতি, সকল কি বলা যায় মানুষ একটা প্রজাতি। আবার বানর আরেকটা, বানরের আবার একাধিক প্রজাতি আছে, কিন্তু মানুষের একাধিক প্রজাতি নাই, মানুষের প্রজাতি একটাই। তবে মানুষের মধ্যে কিছু কম বেশি পার্থক্য আছে, ওটাকে বলা হয় রেস। নিগ্রোরা একরকম, আমরা একরকম, চাইনিজরা আরেক রকম, এগুলোকে বলে রেস, ধারা, কিন্তু প্রজাতি একটাই, হোমোসেপিয়েন্স। তো এইভাবে প্রজাতি হচ্ছে সেই জীবগোষ্ঠী যাদের মধ্যে সবচেয়ে বাহ্যিক বা অভ্যন্তরীণ মিল আছে এবং যারা সফলভাবে যৌন জননের মাধ্যমে নতুন বংশবৃদ্ধি করতে পারে। এই প্রজাতির কারণেও ভেরিয়েশন হয়, অবশ্যই হয়। একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যেমন পার্থক্য আছে, আবার একই প্রজাতির সদস্যদের মধ্যেও পার্থক্য আছে। এই জন্য স্পিসিস ডাইভার্সিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলে ইন্টার স্পিসিস ডাইভার্সিটি, অর্থাৎ এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে পার্থক্য। আর একটাকে বলে ইন্ট্রা স্পিসিস ডাইভার্সিটি, একই প্রজাতির মধ্যে যে পার্থক্য। ওই যে বললাম, আমরা একরকম, নিগ্রোরা একরকম, চাইনিজরা আরেক রকম, ইউরোপিয়ানরা আরেক রকম, এই যে একই প্রজাতির মধ্যে আবার পার্থক্য, ওটাকে বলে ইন্ট্রা স্পিসিস। এটা আন্ত আর এটা অন্ত, এই হচ্ছে ডাইভার্সিটি। এখন এই ডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, পড়তে চাই। এখানে আমরা অল্প পড়বো, কিন্তু জীববিজ্ঞানের একটা শাখা আছে, যেই শাখায় ডাইভার্সিটি নিয়েই শুধু পড়াশোনা করা হয়।
ওই শাখার নাম হচ্ছে ট্যাক্সোনমি, বাংলায় বলে শ্রেণীবিন্যাস বিদ্যা। আসলে শ্রেণীবিন্যাসটাই একটা আসল জিনিস, যেটাকে বলে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশন হচ্ছে এই যে জীবের মধ্যে যে এত ভেরিয়েশন, তাদেরকে যদি তুমি স্টাডি করতে যাও, ইন্ডিভিজুয়ালি তো স্টাডি করা যায় না, তাহলে তো পৃথিবীতে যত লক্ষ প্রজাতি আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা স্টাডি করা লাগবে, তাদের আবার যত সদস্য আছে তাদের আলাদা আলাদা স্টাডি করা লাগবে, সেটা তো টাফ। এই জন্য স্টাডি করার সুবিধার জন্য বিজ্ঞানীরা জীবদেরকে কতগুলো গ্রুপে ভাগ করে, কতগুলো গ্রুপ বা দলে ভাগ করেন, তারপরে স্টাডি করেন। যদি বলেন যে এই গ্রুপের মধ্যে যারা আছে তাদের সবার এই বৈশিষ্ট্য থাকবে, ওই গ্রুপের মধ্যে যারা আছে তাদের সবার এই বৈশিষ্ট্য থাকবে, তাহলে তো পৃথিবীর সমস্ত জীবদেরকে কতগুলো গ্রুপে ভাগ করে ফেললে পড়তে সুবিধা হয়। এখন এই গ্রুপগুলো কি, কিভাবে করবা? একটা প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল কমিশন অফ নোমেনক্লেচার, ওরা, এটার হেড অফিস হচ্ছে নিউজিল্যান্ডে, ওরা নির্ধারণ ICN করে দিয়েছে, আইসিএন, যেটা আইসিএন, এটার আবার দুইটা ব্রাঞ্চ, স্যার, ICZN আর ICBN। একটা হচ্ছে আইসিবিএন আর একটা হচ্ছে আইসিজেডএন। একটা হচ্ছে বোটানিক্যাল নোমেনক্লেচার, একটা জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজিক্যাল। হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানটা নির্ধারণ করে দেয় যে কোনো একটা জীব বা পৃথিবীর সমস্ত জীবদেরকে কিভাবে কিভাবে গ্রুপে ভাগ করা যাবে, কিভাবে তাদেরকে স্টাডি করতে হবে, কোন কোন বৈশিষ্ট্যকে ব্যবহার করে তাদেরকে গ্রুপ তৈরি করতে হবে। তো এই প্রতিষ্ঠান সবার প্রথম এই ক্লাসিফিকেশনের ধারণাটা দিয়েছেন লিনিয়াস। উনি করছেন কি, যে কোনো জীবকে 7টা স্টেজে ভাগ করছেন। পৃথিবীর সমস্ত জীবদেরকে, যেমন মনে করো যে কোনো প্রাণীর জন্য একটা জগৎ বা কিংডম থাকবে, তারপরে সেই জগতের আন্ডারে অনেকগুলো পর্ব থাকবে, তার নিচে শ্রেণী থাকবে, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এরপরে অনেক সময় আরো উপপর্ব থাকতে পারে, অধিশ্রেণী থাকতে পারে, হ্যাঁ, উপপ্রজাতি থাকতে পারে, এরকম আবার এগুলোর আবার সাব ডিভিশন থাকতে পারে। কিন্তু প্রধান গ্রুপ হচ্ছে এই 7টা, 1 2 3 4 5 6 7। পৃথিবীর সমস্ত প্রাণী এই জগতের আন্ডারে, এটার আন্ডারে অনেকগুলো পর্ব থাকবে, প্রত্যেকটা পর্বের আন্ডারে অনেকগুলো শ্রেণী থাকবে, যাদের বেশি মধ্যে মিল আছে তাদের নিয়ে একটা শ্রেণী হবে, এরকম অনেকগুলো শ্রেণী নিয়ে একটা পর্ব। প্রত্যেকটা শ্রেণীর আন্ডারে অনেকগুলো বর্গ, প্রত্যেকটা বর্গের আন্ডারে অনেকগুলো গোত্র, প্রত্যেকটা গোত্রের আন্ডারে অনেকগুলো গণ, প্রত্যেকটা গণের আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকবে। এই যে 7টা ধাপ, এই প্রত্যেকটা ধাপকে বলা হয় ট্যাক্সা। ট্যাক্সা মানেই হচ্ছে ধাপ। এই ধাপের মাধ্যমে বিজ্ঞানীরা জীবদেরকে শ্রেণীবিন্যাস করবেন। এই যে একটা জীবের কোন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি তুমি যদি এখানে ধারাবাহিকভাবে লেখো, তাহলে ওইটাকেই বলা হয় ওই জীবের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। এই জন্য ক্লাসিফিকেশনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আইসিএন প্রণীত নিয়ম অনুসারে কোন জীবকে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি ধাপে তাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আইসিএন প্রণীত নিয়ম অনুযায়ী কোন জীবকে বা পৃথিবীর জীবসমূহকে বিভিন্ন দল বা স্তরে বা ট্যাক্সায় বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় ক্লাসিফিকেশন। এগুলো হচ্ছে ট্যাক্সা, এগুলো হচ্ছে গ্রুপ বা এগুলোই দল, এগুলোই হচ্ছে ধাপ। প্রত্যেকটা জীবের জন্য নির্দিষ্ট একটা প্রজাতি থাকবে, ওই রকমের অনেকগুলো মিল সম্পন্ন প্রজাতি নিয়ে একটা গণ থাকবে, মিল সম্পন্ন অনেকগুলো গণ নিয়ে একটা গোত্র, এই গোত্রটাকে অনেক সময় পরিবার বলে। এগুলোর আবার ইংরেজি আছে, জগৎ ইংরেজি হচ্ছে কিংডম, পর্ব ইংরেজি হচ্ছে অর্ডার, না সরি, পর্ব ইংরেজি হচ্ছে ফাইলাম,
শ্রেণী ইংরেজি হচ্ছে ক্লাস, বর্গ ইংরেজি হচ্ছে অর্ডার, গোত্র ইংরেজি হচ্ছে ফ্যামিলি, গণ ইংরেজি হচ্ছে জেনাস, প্রজাতি ইংরেজি হচ্ছে স্পিসিস। এই প্রত্যেকটা জীবের জন্য এই যে 7টা স্তর বা ধাপে তাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া, এটাকে বলে ক্লাসিফিকেশন। আর এই 7টা ধাপ, প্রধান 7টা ধাপ প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী লিনিয়াস। সবার নিচের ধাপ হচ্ছে এইটা, ধাপ আস্তে আস্তে উপরে উঠতে থাকে। ঠিক আছে তো? যেমন এরকম ধরো সবার প্রথম স্যার হচ্ছে কিংডম। ডিভিশন ওয়ার্ডটা আছে না, ওইটা কি? এই ডিভিশন আর ফাইলাম একই, বুঝতে পারছো? এটা কি স্যার ওই বোটানিতে বলে ডিভিশন আর ফাইলাম বলে জুলজিতে, এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। ধরো এটা হচ্ছে প্ল্যান্ট কি অ্যানিমাল কিংডম, এটার আন্ডারে ধরো এরকমের অনেকগুলো ফাইলাম থাকবে, প্রত্যেকটা ফাইলামের মধ্যে আবার অনেকগুলো ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের আন্ডারে আবার অনেকগুলো অর্ডার থাকবে, প্রত্যেকটা অর্ডারের আন্ডারে আবার অনেকগুলো ফ্যামিলি থাকবে, প্রত্যেকটা ফ্যামিলির আন্ডারে আবার অনেকগুলো জেনাস থাকবে, প্রত্যেকটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকবে। এই তোমার সবার শেষে হচ্ছে স্পিসিস। তুমি মনে করো এই স্পিসিস, আর একটা প্রাণী এই স্পিসিস, আর একটা প্রাণী এই স্পিসিস, এই সবগুলো প্রাণীর মধ্যে যাদের মধ্যে মিল আছে তাদের নিয়ে এই জেনাসটা তৈরি হবে। এরকম অনেকগুলো জেনাস কিন্তু আছে, কিন্তু তুমি যেহেতু এই কয়টা প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি মিল, তাহলে তোমার জন্য এই জেনাসগুলো অন্য প্রাণীদের জন্য। আবার ধরো এই জেনাসের আন্ডারে আবার অনেকগুলো স্পিসিস আছে, তাদের মধ্যে বেশি মিল আছে, সবচেয়ে বেশি মিল আছে যাদের, তাদের নিয়ে এই জেনাস, আর সবচেয়ে বেশি মিল তাদের নিয়ে এই জেনাস, এরকম করে প্রত্যেকটা। আবার এই জেনাস এই জেনাস এই জেনাস এই জেনাস, এই কয়টা জেনাসের মধ্যে সবচেয়ে বেশি মিল, এই জন্য তাদের নিয়ে হচ্ছে এই ফ্যামিলি। এরকমের অনেকগুলো ফ্যামিলি কিন্তু থাকবে, প্রত্যেকটা ফ্যামিলির আন্ডারে এরকম অনেকগুলো আছে। আবার এই ফ্যামিলি এই ফ্যামিলি এই ফ্যামিলি, এদের মধ্যে সবচেয়ে বেশি মিল, এই জন্য এদেরকে এই ক্লাসের আন্ডারে, অর্ডারের আন্ডারে আনা হয়েছে। এরকমের অর্ডার অনেকগুলো আছে, কিন্তু এই কয়টা অর্ডারের মধ্যে সবচেয়ে বেশি মিল আছে, এই জন্য তারা আবার একটা নির্দিষ্ট ফাইলামের আন্ডারে থাকবে, বুঝতে পারছো? সরি, ক্লাসের আন্ডারে থাকবে। সবগুলো ক্লাসের মধ্যে বেশি মিল, তাদের নিয়ে আবার একটা ফাইলাম বা ডিভিশন তৈরি করা হবে। সবগুলো ডিভিশন মিলে একটা জগৎ। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার, মানে নিচ থেকে উপরে উঠো একেবারে। হ্যাঁ, নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠবে। এটাকে তুমি আমাদের ধরো ধরো যদি একটা ইন্টারন্যাশনাল ঠিকানা বলি, হ্যাঁ, যেমন মনে করো এই যে নাবিল, নাবিলের বাসা কোন জায়গায় বলো? স্যার করিমকুটির। করিমকুটি। এখন ওর ব্যক্তিগত নাম হচ্ছে নাবিল, এখন ওর পাড়া বা মহল্লার নাম হচ্ছে করিমকুটি। এখন করিমকুটির কোথায়, কোন শহরে অবস্থিত, সিটি কোনটা? বরিশাল। বরিশাল কোন কান্ট্রি? বাংলাদেশ। বাংলাদেশ কোন কন্টিনেন্ট বা মহাদেশ? এশিয়া। এখন যদি এই উপরের ঠিকানা ধরে নামো, প্রথমে এশিয়া মহাদেশ খুঁজে বের করো, বাংলাদেশ খুঁজে বের করো, বরিশাল সিটি খুঁজে বের করো, করিমকুটির পাড়া বের করো, তারপরে যদি ওর একটা বাড়ির বা যে বাসায় থাকে তার নাম থাকে সেটা খুঁজে বের করো, সেখানে গিয়ে যদি নাবিলকে খুঁজে বের করো, তাহলে স্পেসিফাই একদম নাবিল বের হয়ে যাবে, ঠিক না? ইয়েস স্যার। এইভাবে প্রত্যেকটা জীবের ক্লাসিফিকেশন মানে হচ্ছে তার একটা ইন্টারন্যাশনাল ঠিকানা, আইডেন্টিটি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, ওই যে আপনার ওই ব্যাচে নাকি মানে ছত্রাক শুরু করছেন স্যার, এখন গেলে বুঝবো তো নাকি? হ্যাঁ, ছত্রাক মাত্র শুরু করছি, এখন বুঝবা গেলে। আচ্ছা স্যার, তাহলে স্যার ওইখানেই যাই আমি আর সাগর, কারণ এইখানে এগুলো তো পড়ছি, মানে কলেজেও আবার পড়াইছে। যাইও, তো স্যার এটা মেসেজ অ্যাড করে দিন স্যার। আচ্ছা, মেসেজ দেবো জি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো গেল এইভাবে। এখন এই লিনিয়ার যে 7টা ধাপের মানে প্রথম প্রস্তাব করেছেন, এই জন্য লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ক্লাসিফিকেশন, বুঝতে পারছো? আর এই ধাপগুলোকে একসাথে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে সিঁড়ির ধাপের সাথে তুলনা করা হয়, নিচ থেকে আস্তে আস্তে উপরে অথবা উপর থেকে নিচে। এই জন্য এই সবগুলো ধাপকে একসাথে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। প্রত্যেকটা ধাপকে আলাদা বলা হয় টেক্সা।
কিভাবে একটা জীবের সবগুলো ট্যাক্সা নির্ধারণ করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি বা ক্লাসিফিকেশন। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। ঠিক আছে, তাহলে ডাইভার্সিটি কাকে বলে জেনেছি, ডাইভার্সিটি কয় ধরন জেনেছি, ট্যাক্সোনমি কাকে বলে জেনেছি, ক্লাসিফিকেশন কাকে বলে জেনেছি, ট্যাক্সা কাকে বলে ধারণা পেয়েছি, লিনিয়ার হায়ারার্কি কাকে বলে তাও ধারণা পেয়েছি, আইসিবিএন আইসিজেডএন সম্পর্কে ধারণা পেয়েছি। ঠিক আছে, জি স্যার। জি স্যার। নোট পাইলে সব গুছানো পাবা, কোনো সমস্যা নাই। একটু লাইনে থাকো। মাথাটা হঠাৎ করে ঘুরছে। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করি। হসপিটাল থেকে আসছি তো এইমাত্র, তোমাদের মানে ওই আমার ভাইকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে, ওরে নিয়ে এসে বাসায় ঢুকায় রাখেই আমি তোমাদের পড়াইতে আসছি। রেস্ট পাইনি তো, মাথাটা ঘুরে উঠছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, এটার নাম হচ্ছে কি লিখছি বলো? প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের মূলনীতি। সময় লাগবে না, দেখবা খুব তাড়াতাড়ি যাব। এই চ্যাপ্টার 15 দিনের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, এখানে আসলে কি করা হয়েছে, ধরো তুমি একজন ট্যাক্সোনমিস্ট, শ্রেণীবিন্যাসবিদ, তুমি ট্যাক্সোনমির সমস্ত নিয়ম কানুন জানো। তোমরা যদি কেউ বোটানি বা জিওলজি পড়ো তাহলে ওরকম ফাইনাল ইয়ারে গিয়ে ট্যাক্সোনমি নিয়ে পড়ার সুযোগ আছে। এখন তুমি বনে বাজারে কোথাও ঘুরতে গেছো বা জঙ্গলে গেছো, এখন একটা নতুন প্রাণী দেখলা, তুমি যে এত প্রাণী চেনো, তারপরে তোমার কাছে মনে হচ্ছে এই প্রাণীটা একদম নতুন। তুমি ভাবতেছো এই প্রাণীটাকে কেউ এখন পর্যন্ত খুঁজে পায় নাই, তাহলে এই প্রাণীটাকে ক্লাসিফিকেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। এইবার তুমি কি কি কাজ করবা সেটাকে বলা হয় প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। একটা নতুন কোন জীব আবিষ্কৃত হলে তাকে শ্রেণীবিন্যাসের আওতাভুক্ত করার জন্য ধারাবাহিকভাবে যে সকল কাজ করতে হয় তাকেই বলে প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। সবার প্রথম যেটা করতে হবে, ওই প্রাণীটার সকল তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে। সেই প্রক্রিয়াটার নাম ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে তার যত ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য আছে, এক্সটার্নাল বলো, তার ইন্টারনাল বলো, তার ফুড হ্যাবিট বলো, তার রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার বলো, সমস্ত ক্যারেক্টার, সে থাকে কোথায়, খায় কি, ঘুমায় কিনা, সাঁতার কাটে কিনা, বাসা বানায় কিনা, কি ধরনের বাসা, কোন সময় ডিম পারে নাকি বাচ্চা প্রসব করে, কয়টা বাচ্চা প্রসব করে, বাচ্চার ওজন কত, প্রাণীটার ওজন কত, যত পারো তথ্য, সমস্ত তথ্য তুমি সংগ্রহ করবা। এই স্টেজের নাম কি? ক্যারেক্টারাইজেশন। হ্যাঁ। নাম্বার 2, ক্যারেক্টারাইজেশন হয়ে যাওয়ার পরে তুমি চলে আসবা ওখান থেকে, পারলে প্রাণীটার একটা স্যাম্পল নিয়ে আসবা বা ছবি তুলে নিয়ে আসবা, ছবি আইকার নিয়ে আসবা, পুরো প্রাণীটা পারলে নিয়ে আসবা, নাহলে একটা আন্ডা নিয়ে আসবা, নাহলে সাউ নিয়ে আসবা, যা পারো সমস্ত তথ্যগুলো নিয়ে চলে আসবা। তুমি তো আর ওই বনে জঙ্গলে সারা জীবন বসে থাকবা না। স্যার এই আসবা তোমার, ক্যারেক্টারাইজেশন তো অনেকটা সময় সাপেক্ষ না স্যার? অবশ্যই সময় সাপেক্ষ, অবশ্যই সময় সাপেক্ষ। তাহলে তো স্যার এই যে সবার আগে প্রাণীটাকে সংগ্রহ করতে হবে, মানে ল্যাবে না কিংবা না, যেখানে নেওয়া যায়। প্রাণী সংগ্রহ করার দরকার নেই। প্রাণীটাকে তুমি সংগ্রহ করেও ক্যারেক্টার কালেক্ট করতে পারো। প্রাণীটা যদি সংগ্রহযোগ্য না হয়
তাকে ন্যাচারাল পরিবেশে রেখে অবজার্ভ করেও তার ক্যারেক্টার কালেক্ট করতে পারে। প্রাণীটারে ধরে নিয়ে আসা লাগবে এমন কোনো কথা নাই, আনতে পারলে ভালো, না আনতে পারলে ওখানে বসে ন্যাচারাল কন্ডিশনে রেখে তাকে অবজার্ভ করো। মূল কথা Okay, হচ্ছে তার sir. ক্যারেক্টার গুলো কালেক্ট করতে হবে তোমার। সেটা যেমন প্রাণী স্যার হিংস্র প্রাণী হলে তো আর স্যার ই করা যাবে না, নিয়ে আসা যাবে না। সেটাই তো বলছি, সব প্রাণী তো আনয়নযোগ্য নয়। সব প্রাণী কি ধরে ছুঁয়ে দেখতে পারবা? না স্যার। জি না। একটা পাখি তুমি দেখতেছো নতুন জাতের মনে হচ্ছে, তুমি তারা ধরবা কিভাবে? ধরার দরকার নেই, তার ছবি তোলো, ছবি আঁকো, দিনের পর দিন ওখানে যাও, কোথায় ডিম পারে সেটা দেখো। এত সোজা না, যারা এগুলো নিয়ে কাজ করে তারা জানে। মোদ্দা কথা, তার সমস্ত ক্যারেক্টার, তার সমস্ত ডাটা, তার সমস্ত ইনফরমেশন, ডাটা অ্যান্ড ইনফরমেশন। ইনফরমেশনটা কি? তার সম্পর্কে যে কোনো ওই যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে তার ইনফরমেশন। আর ডাটা, তার দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, ওজন বলো, নিউমেরিক্যাল ভ্যালু, এটা হচ্ছে ডাটা। বুঝতে পারছো? জি স্যার। এই সমস্ত ডাটা এন্ড ইনফরমেশন কালেক্ট করবা, তারপরে তুমি স্টাডি করতে শুরু করবা। স্টাডি করার এই সিস্টেমটাকে বলে আইডেন্টিফিকেশন। ট্যাক্সোনমির বিভিন্ন বই আছে, বুক, বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল আছে, যারা এটা নিয়ে কাজ করে তারা জানে। ক্যাটালগ আছে, রিভিউ আছে, ম্যানুয়াল আছে। এগুলো পড়তে হবে তোমাদের যখন ট্যাক্সোনমি নিয়ে পড়বা তখন। এই সমস্ত বই, জার্নাল, ক্যাটালগ, রিভিউ, ম্যানুয়াল। ক্যাটালগ হচ্ছে ছোট ছোট কার্ডের মধ্যে তথ্য থাকে, হাজার হাজার, এক একটা কার্ডে এক একটা প্রাণীর তথ্য। রিভিউ হচ্ছে জার্নালে যখন কোনো তথ্য বের হয়, কোনো পাবলিকেশন হয়, সেটা আবার কারেকশন করলে ওটাকে বলে রিভিউ। ম্যানুয়াল হচ্ছে নিয়মাবলী, কিভাবে কোনো একটা প্রাণীকে আইডেন্টিফাই করতে হয়, তার নিয়মাবলী। এগুলো সব ঘাটাঘাটি করে তোমাকে কনফার্ম হইতে হবে যে প্রাণীটাকে তুমি নতুন বলে ভাবছো, আসলেই কি সে নতুন নাকি নতুন নয়। হয়তো এর আগে দেখো নাই, বই ঘাটাঘাটি করে দেখবে যে আসলে এই প্রাণী সম্পর্কে কেউ না কেউ জানে, তাহলে তো আর ওটা নতুন না। এই প্রাণীটাকে শনাক্ত করার চেষ্টা, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এবার আসো তিন নাম্বার স্টেজ হচ্ছে ক্যাটাগরাইজেশন। ক্যাটাগরাইজেশনটা কি? তুমি যে প্রাণীটা আবিষ্কার করছো সেটা হয়তো একটা প্রজাতি হতে পারে নতুন, অথবা একটা নতুন প্রকরণ হতে পারে। প্রকরণ, যাকে ইংরেজিতে বলে ভ্যারাইটি। বুঝতে পারছো? অনেক প্রাণীর প্রকরণ আছে, ভ্যারাইটি আছে। যেমন মনে করো, কি বলা যায়, পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ? জি জি স্যার। স্যার। এই পুঁটি মাছের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। বিভিন্ন মাছের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে। জি স্যার, একই যেমন স্পিসিস, চাইনিজ। হ্যাঁ একই স্পিসিস, প্রজাতি এক, কিন্তু ভ্যারাইটি আলাদা, থাকে না এরকম? জি স্যার। জি স্যার। স্যার আবার সাপের এমনও, ক্ষেত্রেও তো যে বিভিন্ন ধরনের সাপ থাকে, এগুলো নাকি প্রকরণ এটা স্যার? প্রজাতি আলাদা, সাপের বিভিন্ন গুলো প্রজাতি আলাদা। আবার একই প্রজাতির মধ্যে আবার ভ্যারাইটি আছে। কোবরা, কিং কোবরা, তার মধ্যে আবার ভ্যারাইটি আছে, মনে নাই? জি স্যার। এখন তুমি যেটা আবিষ্কার করছো সেটা একটা ভ্যারাইটিও হতে পারে নতুন, আবার একটা স্পিসিসও হতে পারে। স্পিসিস হলে তো লাকি। একটা প্রজাতি আবিষ্কার করা মানে হচ্ছে পৃথিবী জুড়ে আলোড়ন করে যাওয়া। ওই প্রাণীটার নাম যতদিন পৃথিবীতে থাকবে, বৈজ্ঞানিক নাম, ততদিন তোমার নাম থাকবে। সুতরাং এনিওয়ে, তুমি যেটাই আবিষ্কার করো না কেন, প্রকরণ বা প্রজাতি, সেটা তোমাকে কনফার্ম হতে হবে। ওই ট্যাক্সোনমির বইয়ের আলোকে কনফার্ম হওয়ার পরে তুমি কি করবা? এটা যদি ধরো একটা প্রজাতি হয়, তাহলে তার জন্য একটা গণ থাকবে। তোমার প্রজাতিটা কোন গণের অন্তর্ভুক্ত সেটা খুঁজে বের করবে। গণের উপরে কি? গোত্র বা পরিবার। তোমার পরিবার, প্রাণীটা যে গণের আন্ডারে, ওরকমের মিল সম্পন্ন কয়েকটা গণ নিয়ে যে গোত্র তৈরি হয়েছে, তোমার প্রাণীটা সেই গোত্রের অধীনে হবে। কোন গোত্র সেটা খুঁজে বের করতে হবে। এইভাবে একদম উপরের দিকে যাবা। কোন শ্রেণী, কোন পর্ব, কোন বর্গ, সব খুঁজে বের করতে হবে।
তোমার প্রাণীটা ধরো তুমি একদম লোয়ার লেভেলে আবিষ্কার করবে, তুমি তো আবিষ্কার করবে লোয়ার লেভেলে, প্রজাতি অথবা প্রকরণ, কিন্তু তার উপরে আরো 6টা সেগমেন্ট আছে না, উপরে আরো 6টা ধাপ আছে না? জি স্যার। সবার নিচের ধাপ প্রজাতি, তার উপরে তো আরো 6টা ধাপ আছে। তোমার প্রাণীটা উপরের কোন কোন ধাপের মধ্যে যাবে সেটা তোমাকে কনফার্ম হতে হবে, খুঁজে বের করতে হবে। অসংখ্য জেনাস আছে, কিন্তু তোমার প্রজাতিটা কোন জেনাসের আন্ডারে সেটা তোমাকে খুঁজে নিতে হবে। অসংখ্য ফ্যামিলি আছে, তোমার জেনাসটা কোন ফ্যামিলির আন্ডারে খুঁজে বের করতে হবে। এই কাজটাকে বলা হয় ক্যাটাগরাইজেশন। র্যাঙ্ক ভুক্তকরণ, কোন র্যাঙ্কে আছে তোমার প্রাণীটা। 4 নাম্বার স্টেজের নাম হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ। তুমি যদি পেয়ে যাও প্রাণীটা একটু নতুন প্রজাতি, তাহলে তোমাকে নামকরণ করতে হবে আইসিএন যেভাবে বলে দিয়েছে সেভাবে, দ্বিপদ নামকরণ। অথবা তোমার প্রাণীটা যদি একটা নতুন ভ্যারাইটি হয়, তাহলে তার তো জেনাস এবং স্পিসিস দেওয়াই আছে, ভ্যারাইটির জন্য তুমি একটা আলাদা নাম দিতে পারো, তাই না? অনেক জীবের ক্ষেত্রে যাদের ভ্যারাইটি আছে, ভ্যারাইটির জন্য কিন্তু একটা আলাদা নাম পাওয়া যায়। স্যার মোট সেই জন্য 3টা এই থাকে। ধরনের নাম, হ্যাঁ স্যার 3টা থাকে, 3টে। হ্যাঁ হ্যাঁ থাকে। এটাকে বলা হয় ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। নরমালি থাকে বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে হচ্ছে দ্বিপদ নামকরণ। যাদের কোনো ভ্যারাইটি নাই তাদের 2টা পদ, একটা জেনাস একটা স্পিসিস। আর যাদের ভ্যারাইটি আছে তাদের জেনাস, স্পিসিস, তারপর আবার ভ্যারাইটি, 3টা শব্দ বিশিষ্ট তাদের নাম হয়। এখন তুমি কি পাইছো, স্পিসিস নাকি জেনাস, সরি ভ্যারাইটি, তার উপরে নির্ভর করে তোমার নাম দিতে হবে। যদি একটা ভ্যারাইটি পাও তাহলে ওর প্রজাতির নাম তো দেওয়াই আছে, জেনাস এবং স্পিসিস ঠিক করা আছে, তুমি খালি ভ্যারাইটির নামটা নিজে দিতে পারবে, আর বাকি কিছু তুমি দিতে পারবে না। তাও সমস্ত তথ্য আইসিএন এর হেড অফিসে পাঠাইতে হবে। তাদের কাছে ডাটাবেজ আছে, তারা ডাটাবেজ সার্চ দিয়ে যদি দেখে যে আসলে এই প্রাণীটার তথ্য এর আগে কেউ দেয় নাই, তারা যদি তোমাকে রিকগনাইজ করে যে হ্যাঁ এটা একটা ভ্যারাইটি বা স্পিসিস, তাহলে তুমি ওই অনুযায়ী নাম দিবে। যদি এটা স্পিসিস হয় তাহলে তো তোমাকে প্রথম নামটাই দিতে হবে, জেনাস এবং স্পিসিস দুইটাই নাম তোমাকে দিতে হবে। তখন তুমি নাম দেওয়ার জন্য নিয়ম আছে, সেটা ফলো করে নাম দিতে হবে। তোমার যদি মনে চায় মোহাম্মদিয়া আব্দুলিয়া নাম দেব, তাহলে তো হবে না। নামের জন্য তোমাকে লিটারেচার অনুযায়ী নাম দিতে হবে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, লিটারেচার অনুযায়ী নাম দিতে হবে। ল্যাটিন ল্যাঙ্গুয়েজটা ফলো করতে হবে তোমাকে, ল্যাটিন ভাষা থেকে নাম দিতে হবে। এত কিছু থাকতে ল্যাটিন ভাষা কেন? কারণ ল্যাটিন এমন একটা ভাষা, এই ভাষায় মানুষ সাধারণত কথা বলে না কোনো, এটা মানুষের লেখার ভাষা, এই কারণে এটার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই। আর এই ভাষায় একটা শব্দ সবসময় একটা অর্থ প্রকাশ করে, কোনো সিনোনিম নাই এটা। এই জন্য ল্যাটিনটা হচ্ছে নামকরণের আদর্শ ভাষা, বিজ্ঞানীরা সিলেক্ট করছে, সেখান থেকে তুমি নাম দিবা। হ্যাঁ, 2টা পদ বিশিষ্ট নাম দিবা, প্রথম পদ জেনাস হবে, দ্বিতীয় পদ স্পিসিস হবে। জেনাসের প্রথম অক্ষর বড় হাতে হবে, বাকি সব অক্ষর ছোট হাতের হবে। ছাপার হরফে লিখে ডান দিকে কাত করে লিখতে হবে ইটালিক ফন্টে, আর যদি হাতে লেখো তাহলে নিচে অবশ্যই দাগ টানতে হবে। নামের শেষে যিনি আবিষ্কার করেছেন তার নাম ছোট্ট করে দিতে হবে। তোমার নাম আনোয়ার, তুমি আবিষ্কার করছো, এন দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় অথর সাইটেশন। অথর সাইটেশন। আবার যদি এমন হয় কয়েকজনে মিলে আবিষ্কার করছে, 2জনে যদি আবিষ্কার করে, আনোয়ার এন্ড কাজল লিখে দিলাম, আনোয়ার এন্ড কাজল, সংক্ষেপে লিখতে হবে নামটা এরকম। কিন্তু যদি দেখা যায় 2জনের চেয়েও বেশি হয়, তাহলে আনোয়ার এট অল। এট অল মানে হচ্ছে আনোয়ার এবং আরো অনেকে। এইভাবে ওই প্রাণীটার নামের শেষে যিনি আবিষ্কার করেছেন, যিনি বা যারা, তাদের নাম ছোট করে দিতে হবে। এটাকে বলা হয় অথর সাইটেশন। তারপরে কি করতে হবে, এই নাম বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোন একটা জার্নালে পাবলিশ করতে হবে। আমি কথা বলবো, কোন জার্নালে পাবলিশ না করলে কিন্তু সেই নামের কোনো রিকগনিশন হবে না। অনেক ট্যাক্সোনমির আলাদা আলাদা জার্নাল আছে, সেই জার্নালে প্রকাশ করতে হবে। প্রত্যেকটা সায়েন্টিফিক উইং এর, এই কথা বলি না তো, সায়েন্সের প্রত্যেকটা উইং এর জন্য আলাদা আলাদা জার্নাল আছে। মেডিকেলের যেমন আলাদা, মেডিকেলের আবার অনেকগুলো শাখা আছে, ট্যাক্সোনমিরও এই আবার আলাদা আলাদা উইং আছে। ওই উইং এর জন্য ইন্টারন্যাশনালি রিকগনাইজড জার্নাল আছে, সেই জার্নালে এই নামটা প্রকাশ করতে হবে। এই সব কিছু মেনে যখন তুমি নাম দিবা, এটা হবে নোমেনক্লেচার। সবশেষ ধাপটা কি? কনজারভেশন।
যে প্রাণীটা তুমি আবিষ্কার করছো সেটা যেন পৃথিবী থেকে সহজে বিলুপ্ত হয়ে না যায়, এই ব্যাপারে তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে। এটাকে বলে কনজারভেশন। কনজারভেশনের দুইটা উপায় আছে। একটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন, আর একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। এক্স সিটু কনজারভেশনটা কি? এক্স সিটু কনজারভেশন হচ্ছে ওই যে তুমি যে প্রাণীটা আবিষ্কার করছো সে এমন পরিবেশে আছে সেখানে খাদ্যের খুব অভাব, তার বাসস্থান খুব জরাজীর্ণ, ওখানে অথবা সেখানে তার অনেক শত্রু আছে, তাকে মেরে ফেলতে পারে, তাহলে তো ওখানে রাখলে সে ধ্বংস হয়ে যাবে। তখন কি করতে হবে? ওই প্রাণীটাকে তার ন্যাচারাল পরিবেশ থেকে এনে আরেকটা বেটার কন্ডিশন তৈরি করে আর্টিফিশিয়ালি সেখানে রাখতে হবে। এটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। বেটার আর্টিফিশিয়াল কন্ডিশনে তাকে রাখতে হবে, ন্যাচারালের চেয়ে আর্টিফিশিয়ালটা যেন বেটার কন্ডিশন হয়। তাহলে এটাকে বলে এক্স সিটু কনজারভেশন। আর ইন সিটু কনজারভেশনটা হচ্ছে এই যে না, প্রাণীটা যেখানে আছে ওখানেই থাকুক, প্রয়োজন পড়লে তুমি ওখানে তাকে ব্যাকআপ দাও, ওখানে ফুড শর্টেজ থাকলে ফুড সাপ্লাই দাও, ওখানে তার যদি এনিমি থাকে তারা যেন ধ্বংস করতে না পারে সেজন্য তুমি ওখানে অভয়ারণ্য ডিক্লেয়ার করো, অথবা তাকে প্রোটেকশন দাও, ইত্যাদি ইত্যাদি। তাকে বাসা নাই বাসা বানায় দাও। হ্যাঁ স্যার এই কাজটা কে করবে? এটা করবা তুমি। আহারে কে করবে মানে, তুমি এত কষ্ট করে প্রাণীটা আবিষ্কার করছো, তোমারই এটা দায়িত্ব, ও তোমাকেই করতে হবে। স্যার এই বন্য অধিদপ্তরে এই ধরনের কাজ করে না অনেক? না, বন অধিদপ্তর যেটা করবে সেটা তো হচ্ছে পরের ব্যাপার। পরের ব্যাপার, তুমি প্রয়োজন বোধে তাদেরকে ট্যাগ করো, তাদেরকে ইনভলভ করো, কিন্তু ইনিশিয়েটিভ তোমাকেই নিতে হবে। তুমি একটা প্রাণীর আবিষ্কর্তা, আজকে আবিষ্কার করলা, পরের দিন প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যদি যায় তাহলে এর দায়ভার তো তোমার উপরে বর্তায়। ফার্দার স্টাডি দরকার আছে, এই প্রাণীটা নিয়ে ফার্দার স্টাডি করার প্রয়োজন পড়তে পারে, সেজন্য প্রাণীটাকে কনজারভেশন করার জন্য তুমি ইনিশিয়েটিভ নিবা। যাদের যাদের লাগবে সাপ্লিমেন্টারি যেসব অর্গানাইজেশন আছে তাদেরকে তুমি ট্যাগ করবা, তুমি তাদেরকে ইনভলভ করবা, কিন্তু ইনিশিয়েটিভটা তুমি নিবা, বুঝছো? জি স্যার। তাহলে প্রাণীটা যে পরিবেশে আছে ওখানে রেখে কনজারভেশন করলে ইনসিটু, আর ওখান থেকে এনে আর্টিফিশিয়াল কন্ডিশনে সংরক্ষণ করলে এক্সিটু। এই যে 5টা স্টেজের কাজ আমরা করলাম, এই সবকটা কাজকে একসাথে বলা হয় প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। সবার প্রথম হচ্ছে ক্যারেক্টারাইজেশন, সমস্ত ডাটা ইনফরমেশন কালেক্ট করা। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন, বিভিন্ন ট্যাক্সোনমির বইয়ের সাপেক্ষে তাকে শনাক্ত করার চেষ্টা করা। তারপর হচ্ছে ক্যাটাগরাইজেশন, ওই প্রাণীর জন্য প্রযোজ্য যে ট্যাক্সা আছে সেগুলো খুঁজে বের করা, এটা হচ্ছে ক্যাটাগরাইজেশন। তারপর হচ্ছে তোমার নোমেনক্লেচার, আইসিএন প্রণীত নিয়ম অনুসারে তাকে নামকরণ করবে, এটা নোমেনক্লেচার। সবশেষে তুমি কনজারভেশন। এটা হচ্ছে 5টা স্টেজের কাজ, যাকে বলা হয় প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। এটা নোট তোমরা পাবা। এবার আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি। এইগুলো নোট যদি এখন লেখায় দিতে যাই না, অনেক সময় চলে যাবে, দেখা যাবে আজকে আর কিছু পড়াতে পারবো না। অনেকে তোমরা বলো যে স্যার নোট এখানে লেখায় দিলে অনেক ভালো লাগে, আমিও স্বীকার করি, কিন্তু এই চ্যাপ্টারের পরে মনে হয় নোট তোমাদের করায় দিতেই হবে। যতটুকু নোট করা আছে ততটুকু তোমরা সরাসরি নোট নাও, তাহলে একটু সময় সেভ হবে। কারণ তোমরা তো এমনিতে অনেক দেরিতে শুরু করছো, তোমাদেরকে একটু আগায় নেওয়ার আমার দায়িত্ব, চেষ্টা থাকবে। এখন এই যে চ্যাপ্টারের নোট করা আছে ওই চ্যাপ্টার তোমরা নোট নিয়ে নিজেরা বাসায় বসে নোট করো, তাতে একটু ভালো কম লাগলেও কিছু করার নাই, টাইমটা সেভ করার জন্য। কি বলছি বুঝছো? জি স্যার। খুব বেশি চ্যাপ্টার নোট করা নাই, এর পরের চ্যাপ্টারটা মনে হয় নোট করা আছে কিনা জানি না। তো যেটা যেটা নোট করা আছে আমি নিজেই আর কি, ওই যে কি বলা যায়, করোনার প্রথম দিকে যখন 4 মাস পড়ানো বন্ধ রাখছিলাম তখন বাসায় বসে নোট করছিলাম। তো আমি জানি পড়ানোর সময় সরাসরি নোট দিলে সেটা অনেক ফ্রুটফুল হয় এবং অনেকটা নোটটা ভালোও হয়, কিন্তু এমনিতে তো তোমরা পিছায় গেছো, সেই জন্য আমি চাই তোমাদেরকে একটু সামনে টেনে নিয়ে যাইতে। এই জন্য এই নোটটা তোমরা নিয়ে আমি দিব, তোমরা তোমার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে তারপর দেখে দেখে নোটটা নিজেরা ফ্রেশ করে তুলবা। কাইন্ডলি এটা আমাকে অ্যালাউ করো, তাহলে তোমাদের টাইম সেভ হবে। টাইম ডিলে হলে তো তোমাদের লস, বুঝছো না জিনিসটা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা আলোচনা করব, এটার নাম হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। এটাকে তুমি বাংলায় বলতে পারো শ্রেণীবিন্যাসের ভিত্তি। এটা আসলে কি? এটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে যে কোনো একটা প্রাণীকে
তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাসিফাই করতে হবে। পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে যে বিভিন্ন ক্লাসে ভাগ করছে, ফাইলাম, অর্ডার, জেনাস, স্পিসিস, এই যে দলে দলে ভাগ করছে, কিসের উপরে ভিত্তি করে? তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এখন কোন বৈশিষ্ট্য? তুমি আমি একটা ইচ্ছা মতো বললেই হবে নাকি? আসো আসো পাখিদের আমরা এখন ক্লাসিফাই করব পাখির রং দেখা। ও বলবে না 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 আসো পাখির ঠোঁট দেখা। ও বলবে না 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 আসো পাখির ঠ্যাং দেখা, পাখির ঠ্যাঙের রং কেমন। ও বলবে না না দেখি আগে পাখি নাচে কেমন। ও বলবে দেখি না না ওসব না, পাখি ওড়ে কেমন। তুমি আমি এরকম যদি খামখেয়ালি ভাবে ক্লাসিফাই বা গ্রুপিং করা শুরু করি, তাহলে একটা কেওস দেখা দেবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আইসিএন বলে দিয়েছে ওসব হবে না। এই ক্যারেক্টার গুলো ব্যবহার করো, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করো, তারপর তাদেরকে ক্লাসিফাই করো। ওইগুলোই হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। আইসিএন যে বৈশিষ্ট্যগুলোকে রিকগনাইজ করেছে। ওই আমার সাথে কথা বলতে বলো। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার, শোনা যায়। ঠিক উই আছে আর উইথ ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম শোনো, তোমরা একটু কনসিডার করবা এই সেন্সে যে বললাম তো আমি একটা খুব ট্রাবল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বুঝছোই তো, আজকে প্রায় 10-12 দিন তো হবে ওই যে ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে খুব ট্রাবল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হসপিটালে স্যার যাই আসি। তার অবস্থা কি এখন উন্নত হয়েছে? মানে একটু হ্যাঁ, আগের চেয়ে ভালো মতো? হয়েছে, অবশ্যই আগের চেয়ে ভালো হয়েছে। অপারেশন লাগছিল তো, অপারেশন হয়েছে, এখন বাসায় নিয়ে আসছি। আজকে আরো পুরোপুরি ভালো হইতে তার সময় লাগবে 6 মাস। এখন সে কথা বলে তো আর লাভ নাই। স্যার কোনো এখন হাড় ভেঙে গেছে নাকি স্যার? আরে আল্লাহ, তোমরা দেখো নাই? তোমাদের দেখাই নেই? স্যার আমাদের দেখান তো নাই কিছু। আচ্ছা দেখো, লাইনে থাকো। সিটি স্ক্যান করাইছি তো, দেখি মনে হয় আছে ইমেজটা আমার কাছে, দেখলে আশ্চর্য হয়ে যাবে। যাদের হৃদয় নরম তারা যেন এই জিনিসটা না দেখে। হ্যাঁ, এই যে দেখো, তোমাদের যখন বোন পরাবো তখন দেখাবো। এই যে দেখো, এই যে পিছনে এই হাড়টাকে বলে স্ক্যাপুলা। এই যে এটা, স্যার এটা এখানে তো দেখছো কত ফাটল বড় একটা ফাটল ধরছে, ধরছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, বিরাট ফাটল। হ্যাঁ দেখছো? হ্যাঁ, ইফতার করে যাবা, ইফতার না করে যাবে না। না না, তুমি শুয়ে রেস্ট নাও, শুয়ে রেস্ট নাও প্লিজ। আমি ক্লাস শেষ করি তারপর যাবা। আর 10টা মিনিট বসো, আমি এটা ক্লাস কি শেষ আপনার করি। ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ, স্যার কাঁধের জয়েন্টই তো মনে হয় খুলে গেছে। এইটা দেখো, এটা দেখছো অবস্থা? হ্যাঁ এটা কাঁধের জয়েন্ট না স্যার? হ্যাঁ, এটা ক্লাভিকেল বলে, এটাকে ক্লাভিকেল বলে। এটার মাথাটা ফাইটে কি অবস্থা হয়েছে দেখছো? মনে হয় ছুটে গেছে পুরো। হ্যাঁ, আরো আছে, দাঁড়াও না। বাইচে আছে তো, এইটাই তো ভাগ্য ভালো। এই অবস্থা, জি তো স্যার। বাইচে থাকারই কথা না। ওই যে দেখো, হাড় ভাঙছে কতগুলো দেখো, পাঁজরের হাড় কতগুলো মেরুদণ্ডের ভাঙছে স্যার দেখো। দুই পাশে, স্যার দুই মেরুদণ্ডের পাশে পাশে, তো মনে হয় মেরুদণ্ডের ভাঙছে তাই না? না না, এই ডান পাশ ভাঙে নাই, বাম পাশ ভাঙছে। স্যার স্যার খুবই ভয়ঙ্কর অবস্থা। দেখছো, 6টা পাঁজর ভাঙছে, 6টা। স্যার সার্জারি কয় ঘন্টা রয়েছে স্যার? সার্জারি তো এই হাড়ের তো আর সার্জারি করতে পারে না। ওই যে দেখো মাথাটা কিরকম, সার্জারি করছে ওর ওই যে ভিতরে রক্তক্ষরণ হয়ে ফুসফুসের চারপাশে রক্ত জমে ফুসফুস আটকায় গেছে, শ্বাস করতে পারে না। সেইটা সার্জারি করে ওই রক্ত পানি যেগুলো জমছে ওগুলো বের করছে। আর হাড়ের তো কিছু করতে পারে না, এগুলো তো ওষুধ খাইতেছে, ব্যান্ড ট্যান্ড দিয়ে রাখছে, আস্তে আস্তে জোড়া লাগবে। স্যার মনে হইতেছে যেন কেউ ইচ্ছা করে ওই জায়গা দিয়ে ভাঙছে। হয়তো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এটা সিটি স্ক্যান করাইছি তো, আমি আবার ওই ইমেজটা ছবি তুলে নিয়ে আসছি। স্যার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে? ওই লিচু গাছে উঠছে, লিচু গাছে ওই যে নেট দেওয়ার জন্য উঠছে। লিচু হয়েছে তো প্রচুর, আমরা তো আর বাড়ি কেউ থাকি না, ওইটা দেখে ও নেট দিতে উঠছে আর ওই ডাল ভেঙে পড়ে গেছে নিচে। নিচে আবার পাকা করা ছিল, তার উপরে পড়ছে। ভাগ্য যা খারাপ হলে হয় আর কি। ঠিক আছে, একটু শোনো তাহলে।
এই শ্রেণীবিন্যাসের যে ভিত্তি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকগুলো ভিত্তি আছে, আস্তে আস্তে আমরা বলি। 1 নম্বর ভিত্তি ধরো ভ্রূণ স্তর। আজকে সবগুলো ভিত্তি শেষ করতে পারবো না, যতগুলো পারা যায়। ইংরেজিতে বলে জার্ম লেয়ার। এটা কি, ধরো একটা বহুকোষী প্রাণী, বহুকোষী প্রাণীদেরকে আবার বলা হয় মেটাজোয়া। হ্যাঁ, মেটাজোয়া। এককোষী প্রাণীদেরকে বলে প্রোটোজোয়া, প্রোটোজোয়া, আর বহুকোষী প্রাণীদেরকে বলে মেটাজোয়া। এই যত বহুকোষী প্রাণী আছে তাদের জীবনের যাত্রা কিন্তু শুরু হয় একটা কোষ দিয়েই, সেই কোষের নাম জাইগোট। সেই জাইগোট আস্তে আস্তে অনেকগুলো কোষে পরিণত হয়, তারপর একটা ভ্রূণের দিকে টার্ন করে, ভ্রূণ তৈরি হতে থাকে। এই ভ্রূণ যখন তৈরি হতে থাকে তখন এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম। ওই কোষগুলো কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে 2টা লেয়ারে ভাগ হয়, আবার কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে 3টা লেয়ারে ভাগ হয়। যদি 2টা লেয়ারে ভাগ হয় তাহলে বাইরের লেয়ারকে বলা হয় এক্টোডার্ম, আর ভেতরের লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম। এন্ডোডার্ম। আর যদি 3টা লেয়ারে ভাগ হয় তাহলে মাঝখানের লেয়ারটাকে বলে মেসোডার্ম। হ্যাঁ, ভিতরে তো একটা গহ্বর থাকবে, এটা গহ্বর। তাহলে 3টা লেয়ার হয়ে গেল। এটা হচ্ছে এন্ডোডার্ম, এটা মেসোডার্ম, এটা এক্টোডার্ম। তাহলে এই যে 2টা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরির প্রাণী তাদের ভ্রূণের কোষগুলো 2টা লেয়ারে বিভক্ত হয়, ওদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক বাংলায় বলে দ্বিস্তরী। ভ্রূণ অবস্থায় কোষগুলো 2টা লেয়ারে বিভক্ত হয়, এই জন্য ওদেরকে বলে ডিপ্লোব্লাস্টিক। এদের আন্ডারে কারা কারা আছে শোনো। তোমরা যখন পড়বা কিছু পরে দেখবা প্রাণীদেরকে আমরা 9টা ফাইলামে ভাগ করব। সেই 9টা ফাইলামের মধ্যে প্রথম যে 2টা ফাইলাম, একটা ফাইলামের নাম হচ্ছে পরিফেরা, ছিদ্রযুক্ত প্রাণী। আর একটা ফাইলামের নাম হচ্ছে নিডারিয়া, হাইড্রা যাদের আন্ডারে আছে। এখানে জেলিফিশ, সরি, এখানে স্পঞ্জ আছে, এখানে হাইড্রা জেলিফিশ আছে। এখানে আমি 2টা ফাইলামের কথা বলে দিলাম। এই যে 2টা ফাইলাম বা পর্ব, এই 2টা ফাইলাম বা পর্বের অধীনে যত প্রাণী আছে তারা সবাই ডিপ্লোব্লাস্টিক। ভ্রূণ অবস্থায় তাদের কোষগুলো 2টা লেয়ারে বিভক্ত থাকে। 2টা ফাইলাম, পরিফেরা ফাইলাম এবং নিডারিয়া। এই ফাইলামের আন্ডারে কি কি বৈশিষ্ট্য, এই ফাইলামের আন্ডারে কি কি প্রাণী আছে তাদের সম্পর্কে পরে আবার ডিটেলস জানতে পারবা। এখন অত বেশি না বুঝলেও পরে আবার বুঝে যাবা। পরিফেরা হচ্ছে সেই প্রাণী যাদের দেহে অনেক ছিদ্র আছে, আর নিডারিয়া হচ্ছে সেই প্রাণী যাদের দেহে এক ধরনের দংশক কোষ আছে, হাইড্রা জেলিফিশ। এই 2 পর্বের সমস্ত প্রাণী ডিপ্লোব্লাস্টিক। আর যে সমস্ত প্রাণীর কোষগুলো ভ্রূণ অবস্থায় 3টা লেয়ারে বিভক্ত থাকে তাদেরকে বলে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক তাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় 3টা লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এদের আন্ডারে কারা আছে? এই যে পরিফেরা এবং নিডারিয়া বাদ দিয়ে বাকি আরো 7টা ফাইলাম আছে। তাদের নাম একটু অল্প বলবো, বেশি বলবো না। প্লাটিহেলমিনথেস, হ্যাঁ প্লাটি, এগুলো পরে ডিটেলস আছে আবার। তারপর হচ্ছে নেমাটোডা, মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর কোনোডাটা। এই 7টা ফাইলামের সমস্ত প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক। শুধু প্রথম 2টা বাদ দিয়ে বাকি 7টা সবাই ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে ভ্রূণ স্তর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি। এবার আরেকটা ভিত্তি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ধরো 2 নাম্বার। অনেকগুলো ভিত্তি আছে, আগে পরে আলোচনা করলে সমস্যা নাই। আমরা এখন যে ভিত্তিটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সিলোম। সিলোম বানানটা ইংরেজিতে এরকম, এটার বাংলা হচ্ছে দেহ গহ্বর। আমাদের দেহের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে না, চামড়া ফুটো করে দিলে ভিতরে, আমাদের দেহের মধ্যে 2টা ফাঁকা জায়গা। একটার মধ্যে আছে আমাদের হার্ট, আর হচ্ছে 2টা ফুসফুস, ওইটাকে বলা হয় বক্ষ গহ্বর। আর একটার মধ্যে আছে আমাদের পরিপাকতন্ত্র, যকৃৎ, অগ্নাশয় ইত্যাদি ইত্যাদি, ওটাকে বলে উদরীয় গহ্বর। এই যে দেহের মধ্যে যে ফাঁকা গহ্বর থাকে ওটাকে বলে সিলোম। কিন্তু একটা কথা আছে, সিলোম থাকলেই হবে না। ধরো একটা প্রাণীকে তুমি আড়াআড়ি ভাবে কাটলা, আমাদের মানুষের প্রাণীটাই আড়াআড়ি ভাবে কাটলো। এখন আমাদের দেহের মধ্যে যে ফাঁকা গহ্বরটা আছে সেটা আমি ধরো তোমাকে দেখাতে চাই। আমরা লম্বা ভাবে থাকি, এই যে এরকম থাকি, আড়াআড়ি ভাবে কাটছি, কাটা মুখটা তোমার দিকে ফিরিয়ে ধরছি। এই হচ্ছে আমাদের দেহের মধ্যে একটা পরিপাক তন্ত্র আছে, যেটার মধ্যে খাবার দাবার ডাইজেস্ট হয়, পরিপাক তন্ত্র।
আর এটা হচ্ছে দেহের আমার চারপাশের আবরণ, যেখানে চামড়া আছে, কিছু হাড় আছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটার নাম হচ্ছে সিলম। কিন্তু এই সিলমটা যদি আসল সিলম হতে হয়, তাহলে এর অভ্যন্তর ভাগে একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকতে হবে। এই পাতলা পর্দাটাকে বলা হয় পেরিটোনিয়াম। কি বলে? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম। যদি পেরিটোনিয়াম দ্বারা সিলমটা আবৃত বা ঘেরা না থাকে, তাহলে সেই সিলমটাকে আসল সিলম বলা যাবে না, সেটাকে বলতে হবে নকল সিলম। এই জন্য সিলমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এমন কিছু প্রাণী আছে যাদের দেহে সিলম আছে কিন্তু পেরিটোনিয়াম দ্বারা ঘেরা নাই। আর এক ধরনের প্রাণী আছে, তুমি যদি দেহটাকে কাটো, তার ভেতরে কোনো সিলম খুঁজেই পাবা না। এটা হচ্ছে তার পরিপাক তন্ত্র, আর এটা হচ্ছে তাদের দেহের আবরণ। দুইটার মাঝখানে সিলম বলতে কিছু নাই, কারণ সিলম থাকে দেহের আবরণ আর পরিপাক তন্ত্র তার মাঝখানে। এই যে দেহের আবরণ আর এই পরিপাক তন্ত্র তার মাঝখানের এই জায়গাটার নাম সিলম। কিন্তু এই প্রাণীটাতে দেহের আবরণ আছে, পরিপাক তন্ত্র আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই, সুতরাং এদের স্যার সিলম সিলমটা নাই। কি ফাঁপা স্থান স্যার একটা? ফাঁপা 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 ফাঁপা, সিলমটা অবশ্যই ফাঁপা। কিন্তু ওই যে ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, ওদের দেহের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না, সেজন্য ওদের কোনো সিলম থাকে না। মানে বুঝতে স্যার পারছো? আমাদের ফুসফুস এবং বক্ষ গাত্র এই দুটো মাঝখানে যে জায়গাটা ওইটাই হ্যাঁ, সিলম। মাঝখানে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এটাই আচ্ছা। সিলম। যে জায়গাটার মধ্যে আমাদের পরিপাক তন্ত্র আছে, ফুসফুস আছে, হার্ট আছে, সমস্তটাই হচ্ছে সিলম। প্রত্যেকটা দেহে উন্নত প্রাণীদের সবার দেহের মধ্যে এরকম সিলম থাকে। তো সিলম থাকা না থাকার উপর ভিত্তি করে প্রাণীদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। কি কি? যে প্রাণীদের সিলম নাই একদম টোটালি, ওই যে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি, ওদেরকে বলা হয় অ্যাসিলোমেট। সিলম বানানটা কিন্তু সিওই। অ্যাসিলোমেট মানে সিলমবিহীন প্রাণী। যত ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, ওরা হচ্ছে অ্যাসিলোমেট, সিলমবিহীন। 2 হচ্ছে কিছু প্রাণী আছে যাদের সিলম আছে কিন্তু সেটা পেরিটোনিয়াম দ্বারা ঘেরা নয়, সেই সিলমকে বলা হয়, সেই ধরনের সিলমকে বলা হয়, সেই ধরনের প্রাণীকে বলা হয় সিউডোসিলোমেট। সিউডো শব্দের অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা। সিলম আছে কিন্তু পেরিটোনিয়াম দ্বারা ঘেরা নয়, এরকম প্রাণীদেরকে বলা হয় সিউডোসিলোমেট। নাম্বার 3 এবার হচ্ছে ইউসিলোমেট। ইউ মানে হচ্ছে রিয়েল, তার মানে এই প্রাণীদেরকে এমন সিলম থাকবে যেটা তোমার পেরিটোনিয়াম দ্বারা ঘেরা। এই সিউডোসিলোমেট কারা, তাদের নাম তো বললাম না। আমাদের পেটের মধ্যে গোল কৃমি আছে, আমাদের চোখের মধ্যে অনেক সময় গোল গোল কৃমি হয়, এই যত গোল কৃমি তারা হচ্ছে সিউডোসিলোমেট। যত ফিতা কৃমি এবং চ্যাপ্টা কৃমি তারা হচ্ছে অ্যাসিলোমেট। এই ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি অ্যাসিলোমেট, গোল কৃমি সিউডোসিলোমেট। এরা বাদ দিয়ে বাকি যত প্রাণী আছে তারা সবাই হচ্ছে ইউসিলোমেট। যাদের দেহের মধ্যে একটা পেরিটোনিয়াম দ্বারা ঘেরা সিলম থাকে তাদেরকে বলা হয় ইউসিলোমেট। যাদের পেরিটোনিয়াম দ্বারা ঘেরা নয় এমন সিলম থাকে তাদের নাম সিউডোসিলোমেট। আর যাদের দেহে কোনো সিলম থাকেই না তাদের বলা হয় অ্যাসিলোমেট। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আজকে এটুকুই থাকুক। আমি এইটুকু নোট আমি তোমাদের দিয়ে দেবো না গ্রুপে। নোট তোমরা দেখে প্রথমে মোবাইলে ডাউনলোড করে রাখবা, তারপর সেটা দেখে দেখে নোট খাতায় নোট তুলবা, তারিখ দিয়ে দিয়ে নোট তুলবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নোটের পাশাপাশি বইও পড়বা। হ্যাঁ বলো। স্যার ওই যে আমি নাবিল যে বলছিল স্যার যে অন্য ব্যাচে নাকি ছত্রাক শুরু সেগুলো করছেন নিয়ে স্যার আমাদের। মেসেঞ্জারে আমাকে নক করো, এগুলো নিয়ে মেসেঞ্জারে কথা বলো। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।